যতদিন চাকরি ততদিন টাকা, সেই হিসেবে আসলে একটা হয়তো বা বেশি থাকে। তাদেরকে আসলে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা থেকে কিন্তু এই প্রক্রিয়াটা করা শুরু। এমন কোনো ব্যারিয়ার পাইনি যেটার জন্য মানুষজন আসলে ডিজিটালকে গ্রহণ করছে না। 17টা এসডিজির সবগুলোতেই আমরা কোনো না কোনোভাবে একটা ভূমিকা রাখছি। ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্টগুলোর প্রত্যেকটাতেই আমরা কাজ করছি। এনজিও এই শব্দটা শোনার সাথে সাথে আপনার মাথায় প্রথমে কি আসে? যে এমন একটা প্রতিষ্ঠান যে অনেক বেশি সোশ্যাল ওয়ার্ক করে, নাকি এমন একটা প্রতিষ্ঠান যেখানে চাকরি করলে অনেক টাকা বেতন পাওয়া যায়? এরকম অনেক ধারণা আমাদের এনজিও নিয়ে আছে। প্রযুক্তি যত এগোচ্ছে, সবগুলো সেক্টর এগোচ্ছে, এনজিও সেক্টর কিভাবে এই প্রযুক্তির সাথে কোপ আপ করছে, মানুষের কাছে আরো বেশি পৌঁছাচ্ছে, এনজিও নিয়ে ভালো মন্দ সব দিক জানবো আজকের আলাপচারিতায়। এই বিষয়ে আজকে আমাদেরকে জানাবেন, আমাদের সাথে আছেন বাংলাদেশের অন্যতম জাতীয় এনজিও, বৃহৎ জাতীয় এনজিও পদক্ষেপের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর ডক্টর রিসালাত সিদ্দিকী। আপনাকে স্বাগতম জানাচ্ছি বণিক বার্তার আয়োজনে। যেটা দিয়ে শুরু করলাম, যে আমাদের মনে হয় যে এনজিও মানে অনেক টাকা বেতন, খুবই পশ অফিস এবং খুবই পশ কাজ তারা করে থাকে। আসলে এই ধারণাটা কতটা সত্য? এই ধারণা নিয়ে আসলে কথা বলতে গেলে আমাদের প্রথমে একটু বিভাজন করে ফেলতে হবে ইন্টারন্যাশনাল এনজিও আর লোকাল এনজিওর ভেতরে। আর তার মধ্যেও আরো কিছু বিষয় আছে, কিন্তু ইন্টারন্যাশনাল এনজিও গুলোর যেগুলোর আমরা নাম শুনে থাকি সাধারণত, যারা বিভিন্ন দেশে গিয়ে তাদের মিশন পরিচালনা করেন, তাদের প্রজেক্টস থাকে, কাজ থাকে, উল্টো তারা আসলে হয় নিজেরা ডোনারের ভূমিকা পালন করেন, অথবা ডোনারের একটা গ্লোবাল ফান্ড যেটা থাকে সেটা নিয়ে বাংলাদেশে কাজ করতে আসেন। এই জাতীয় যে কাজগুলো হয় সেই ক্ষেত্রে আসলে আপনার বেতনের পরিমাণটা বেশির দিকে থাকতে পারে। একে তো ওটা বিদেশি কারেন্সিতে হয় বলে ওটা বেশি হয়, দ্বিতীয়ত আরেকটা কারণ থাকে, এই জাতীয় চাকরিগুলো কিন্তু সাধারণত প্রজেক্ট ভিত্তিক, পার্মানেন্ট জব না। সো এগুলো প্রজেক্ট ভিত্তিক কন্ট্রাকচুয়াল জব। সো ওখানে স্বাভাবিকভাবেই যতদিন চাকরি ততদিন টাকা, সেই হিসেবে আসলে একটা হয়তো বা বেশি থাকে। কিন্তু আমাদের যদি একটু লোকাল এনজিও সেক্টরের দিকে তাকান, এটার কমপ্লিট অপোজিট একটা পার্সপেক্টিভ আপনি পাবেন। আমরা এমনভাবে অপারেট করি, বা এনজিও সেক্টরটাতে আসলে অনেক আগে থেকেই যেই মানসিকতাটা থেকে অপারেট করা হয়, সেটা হচ্ছে গিয়ে যে আমাদেরকে আসলে কৃচ্ছ্রতা সাধন করতে হবে, এবং ওই অপারেট করার অ্যাপ্রোচটাই ওটা। এর ফলাফল হয়েছে আপনি দেখবেন আমাদের মানে ভালো ইউনিভার্সিটি, ভালো ব্যাকগ্রাউন্ডের ছেলেপেলের কিন্তু আসলে নিয়োগ দেওয়া বেশ কঠিন। আমরা বেশ কষ্ট হয় ভালো কোয়ালিটির রিসোর্স পেতে, আমরা যদি একটু তুলনা করি যে কোনো একটা কমার্শিয়াল ব্যবসার সাথে, যে কোনো কমার্শিয়াল অন্যান্য ভেঞ্চারের সাথে। সেটা তো অবশ্যই। আমরা একটু, আপনারা যেহেতু একদম লোকাল রুরাল মানুষদেরকে নিয়েও কাজ করেন, আমরা জানি ডিজিটালাইজেশন হচ্ছে সব জায়গায়। এই ডিজিটালাইজেশনটা একজন কৃষককে কিংবা একেবারে গ্রামের প্রত্যন্ত অঞ্চলের যে একজন ক্ষুদ্র ব্যবসায়ী, সে কি এটাকে অ্যাডপ্ট করতে পারছে আদৌ, বা এটা কি তার জীবনে কোনো ভূমিকা রাখছে এখন পর্যন্ত বাংলাদেশে? আপনার প্রশ্নটা খুব ইন্টারেস্টিং আমার জন্য, কারণ আমার ডক্টরেট যেটা করেছি সেটা টপিকটাই ছিল একেবারে প্রান্তিক পর্যায়ের মানুষের জন্য ডিজিটাল ট্রান্সফরমেশন আসলে সম্ভব কি সম্ভব না তাদের। আমরা এই শব্দটাকে আসলে বলি যে যে কোনো একটা, আপনি যখন কোনো নতুন একটা বিহেভিয়ার, নতুন কিছু শিখতে যান, সেক্ষেত্রে আপনার কিছু ট্রিগার কাজ করে, কিছু ব্যারিয়ার কাজ করে। মানে আপনি কোনো কারণে ওটাকে গ্রহণ করেন, কোনো কারণে ওটাকে আসলে আপনি নিতে চান না। আমার এই গবেষণাটার সময় আমার একটা আইডেন্টিফিকেশন হচ্ছে, আমি এমন কোনো ব্যারিয়ার পাইনি যেটার জন্য মানুষজন আসলে ডিজিটালকে গ্রহণ করছে না, এমনকি প্রান্তিক পর্যায়েও। তাদের মধ্যে কোনো ব্যারিয়ার কিন্তু তাদের মন মানসিকতা বা প্রসেসে নেই। ব্যারিয়ার কোত্থেকে আসে? আমাদের হয়তো ইন্টারনেটের দামটা বেশি, আমাদের হয়তো এখনো পর্যন্ত মোবাইলে আমরা যে স্মার্টফোনের পেনিট্রেশন বলছি ওটা প্রায় 50% কিন্তু চলে গেছে, এবং আমরা আরবানে যদি দেখি 55 রাফলি, রুরালে হয়তো ওটা 50-এর মতন হবে। সো ওইখানে যেটা আপনি ডিফারেন্স পাবেন সেটা হচ্ছে, একই ঘরে হয়তো আমার আপনার ঘরে হয়তো 3-4 জন মোবাইল ইউজ করে, স্মার্টফোন ইউজ করে। গ্রামে হয়তো বা আসলে একটাই মোবাইল ফোন যেটা পরিবারের অনেক সময় ইন্টারনেটে অ্যাক্সেসটাও সব জায়গায় পাওয়া যায় না সমান না। ওই একই জিনিস, একইভাবে তারা ওই একজনের মোবাইলের ইন্টারনেটটা কিন্তু সবাই শেয়ার করে করে ব্যবহার করছে, এভাবেই কাজটা হয়। সো প্রান্তিক পর্যায়ে এখন যে কোনো কাজে আপনি আসলে পাবেন যে মোটামুটি ডিজিটালের উপযোগিতা কিন্তু মানুষ দেখতে পায়, এবং ব্যবহারটা কিন্তু তারা করছে। এটা আমাদের জন্য খুবই ভালো খবর। বা একটু পদক্ষেপ নিয়ে আসি, দীর্ঘদিনে একটা প্রতিষ্ঠান, এবং আমরা যে টিপিক্যাল সরকারি এনজিওগুলো যে ফরম্যাটে কাজ করে, এই যুগের সাথে তাল মেলাতে গিয়ে সেই ফরম্যাটটা কতটুকু ভাঙতে হচ্ছে, কি কি প্রবলেম ফেস করতে হচ্ছে? দেখুন, আমাদের এনজিও সেক্টরটা শুরু যেভাবে, সেটা ছিল হচ্ছে একটা
মানে মুক্তিযুদ্ধ পরবর্তী দেশের একটা ভঙ্গুর অবস্থায় জি, মানুষজন বিভিন্ন দেশ থেকে বিভিন্ন ধরনের ডোনেশন পাচ্ছে, জি, গ্র্যান্ট মানি পাচ্ছে, সেটা নিয়ে মানুষের জীবনে কিছুটা তাদেরকে আসলে বিপদ থেকে উদ্ধারের চেষ্টা থেকে কিন্তু সবার এই প্রক্রিয়াটা করা শুরু। আমার বাবা হচ্ছেন পদক্ষেপের প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট। জি। উনি, আমি বলি পদক্ষেপ হচ্ছে তার দ্বিতীয় সন্তান, আমার পরে তার দ্বিতীয় সন্তান হচ্ছে পদক্ষেপ। পদক্ষেপের যাত্রা শুরু প্রায় 1986 সালে। এই বছরটা আমাদের জন্য একটা খুব সুন্দর বছর, আমরা এই বছর 40 বছরে পা দিলাম বাহ, একটা প্রতিষ্ঠান congratulations. হিসেবে। আমাদের পদক্ষেপেরও যদি আমি একটু ইতিহাসের দিকে তাকাই, যতগুলো বড় এনজিও দেশে কাজ করে তার মধ্যে পদক্ষেপের অটোমেশন বা ডিজিটালাইজেশন প্রক্রিয়ার মধ্যে ঢোকাটা একটু দেরিতে হয়েছে, আচ্ছা, সময় লেগেছে। আমরা অনেকখানি সময় নিয়ে কিন্তু ডিজিটালাইজেশনে ঢুকি, এবং এই ডিজিটালাইজেশন করতে গিয়ে আমি যেই কথাটা একটু আগে বললাম, আমাকে কিন্তু যতটা না ভোক্তা পর্যায়ের ট্রিগার ব্যারিয়ার নিয়ে চিন্তা করতে হয়েছে হুম, যে তারা আসলে গ্রহণ করবে কিনা, হুম। তার থেকে বেশি কিন্তু প্রতিষ্ঠানের ভেতরে আমাদের দেখবেন একটা চেঞ্জ রেজিস্ট্যান্স কাজ করে, সেটাকে আমাদের কিন্তু অ্যাড্রেস করতে হয়েছে। মানুষজনের স্বাভাবিক ব্যাপার, যে কোনো ক্ষেত্রে হয়। আরেকটা হচ্ছে আপনার অন্তর্বর্তীকালীন ব্যয়টা একটু বেড়ে যায়, আপনাকে ট্রেডিশনাল প্রক্রিয়াটাও চালিয়ে যেতে হয়, হুম, আবার দুটার সাথে সাথে। ডিজিটালাইজেশনও করতে হয়। তো একটা উদাহরণ দেই, আমাদের একটা এনজিও সেক্টরে যারা মাইক্রো ফাইন্যান্সের সাথেও জড়িত, তাদের কিন্তু একটা পাস বই নামক একটা জিনিস আছে, যেটা আসলে সদস্যের হাতে দিতে হয়। জি, এখন আমরা কিন্তু যারা ঢাকায় ব্যাংকিং করি, হুম। তারা বোধহয় পাস বই ভুলে গেছি অন্তত 15 বছর আগে, আমার ধারণা। এমনকি আমরা এখন চেক বইও ব্যবহার করি না, আর করি আমরা না। সব মোবাইল ডিরেক্ট ব্যাংকিং এ ডিজিটাল চলে গেছি। ট্রানজ্যাকশন, মোবাইল ব্যাংকিং করছি। আমাদেরও কিন্তু এনজিও সেক্টরে ট্রানজ্যাকশন ওভাবেই হচ্ছে। তারা কিন্তু যে কোনো এমএফএস ব্যবহার করে, এমনকি ব্যাংকিং চ্যানেল ব্যবহার করে আমাদের যে অর্থ তারা নিচ্ছে, সে অর্থটা তারা আবার ফেরতও দিতে পারছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে এই পাস বই চালিয়ে যেতে হচ্ছে। আবার ডিজিটাল প্রক্রিয়াতে ধরেন আপনি একটা এমএফএস ব্যবহার করেন, ওটার একটা চার্জ থাকে, ব্যাংকিং ব্যবহার করছেন, সেটার চার্জ থাকে, সেই চার্জও আপনাকে চালিয়ে যেতে হচ্ছে। জি, কিছু কিছু ক্ষেত্রে হয়তো গিয়ে বলতে হচ্ছে যে ভাই টাকাটা মোবাইল চ্যানেলে দেন। So, এই যে খরচগুলো, ওইটা আমাদের একটু আসলে এখন একটা অন্তর্বর্তীকালীন করতে একটা সময় হচ্ছে। দুইটাই কোপ করতে হচ্ছে খরচ। এনজিও যেহেতু মানুষকে এম্পাওয়ার করতে কাজ করে, বড় মোটা দাগে যদি বলতে চাই, আপনি একটা প্রতিষ্ঠানের এরকম জায়গা থেকে কিভাবে দেখেন যে দারিদ্রতাকে আমরা দেশে কমাবো, এটার মানে মানুষকে এম্পাওয়ার করা, নাকি মানে হয় না যে মানুষকে সাহায্য করা সরাসরি, নাকি মানুষকে মানসিকভাবে বা টেকনোলজিক্যালি মানুষকে এম্পাওয়ার করা, কোনটা বেশি কাজে দেবে আপনার কি মনে হয়? আমাদের যে কোনো ক্ষেত্রে আমরা এই কথাটা বলি, আপনি কাউকে একবেলা সাহায্য করা ওই বেলারই সাহায্য, জি, আর তাকে যদি আসলে তার দক্ষতা বা তার ক্যাপাসিটি ডেভেলপমেন্ট নিয়ে কাজ করা হয়, তাহলে ব্যাপারটাই পুরো দাঁড়ায় ভিন্ন হয়। তো এই যে যেমন এনজিও সেক্টর, আপনি একটা জিজ্ঞেস করছিলেন আইএনজিও কি করে, লোকাল এনজিওর মধ্যে ডিফারেন্স কি। আবার আমাদের এনজিও সেক্টরের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে। জি, কেউ কেউ শুধুমাত্র কোনো একটা সেক্টর বেছে নিয়ে সেটাতেই আসলে গভীরভাবে যুগের পর যুগ কাজ করে যাচ্ছে। কেউ কেউ থাকে আমাদের মতন প্রতিষ্ঠান, যারা আসলে আপনি যদি এসডিজি দিয়ে বলেন, 17টা এসডিজির সবগুলোতেই আমরা কোনো না কোনোভাবে একটা ভূমিকা রাখছি। সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল বলতে আমরা যেটা ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলের প্রত্যেকটাতেই আমরা কাজ করছি। সো এই যে ব্যাপারগুলো থাকে, এই কাজগুলো করতে গেলে আমরা মাথায় রাখি আসলে আমাদের জন্য হচ্ছে হলিস্টিক ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ বা আচ্ছা, সমন্বিত উন্নয়ন প্রক্রিয়া। জি, এবং আপনি ঘুরে ফিরে পাবেন দেশের যতগুলো বড় এনজিও আছে, যারা একসাথে আসলে সমাজসেবা, ক্ষুদ্র অর্থায়ন এবং ধরেন কোনো না কোনোভাবে অন্য কোনো প্রক্রিয়ার সাথে জড়িত, তারা কিন্তু মোটামুটি দেখবেন এই প্রক্রিয়ায় করে। কেউ এক একটা নাম বলে, তাদের জি, প্রক্রিয়াকে ভিন্ন। তো আমরা বলি হলিস্টিক ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ, এবং সেটার মধ্যে আমাদের বাংলায় আমি বলি 3টা স, অথবা ইংলিশে 3C আছে। তো এটার প্রথমটা হচ্ছে আপনার সক্ষমতা উন্নয়ন, হুম, বা ইংলিশে বলি ক্যাপাসিটি ডেভেলপমেন্ট। দ্বিতীয়ত হচ্ছে আমাদের অর্থায়ন সহযোগিতা, অথবা হচ্ছে ফাইন্যান্সিয়াল চয়েসেস। আর লাস্ট হচ্ছে বাজার সংযোগ কিংবা মার্কেট কানেক্ট। এই 3টা কাজ কিন্তু আমরা একসাথে করে করছি। এখন কিভাবে দেখেন, সক্ষমতা উন্নয়ন মানে কিন্তু শুধু দক্ষতা বা টেকনিক্যাল স্কিল না। ওকে, একটা মানুষকে যখন আপনি আসলে স্বাবলম্বী করতে চান, হুম, হুম, তার জেনারেলি স্পিকিং একটা যে কোনো কাজ করতে গেলে, মানে যেটা আসলে কর্মব্যস্ততা খালি তৈরি করবে না, কর্মসংস্থান, মানে ওখান থেকে তার একটা আসলে আয়ের পথ তৈরি হবে, আয় রুজি তৈরি হবে, সেটাকে আমরা বলি হচ্ছে আয়বর্ধক খাত বা ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটি। এখানে তার মোটামুটি 3টা দক্ষতা থাকতে হয়। ওই কাজটা করার টেকনিক্যাল স্কিল,
দ্বিতীয়ত হচ্ছে তাকে ফাইন্যান্সিয়াল স্কিল তার মধ্যে থাকতেই হবে এবং ম্যানেজারিয়াল স্কিল থাকতে হবে। সো এই তিনটা মিলে আমরা বলি মোটামুটি একটা মানুষের ক্যাপাসিটি ডেভেলপমেন্ট আমাদেরকে করতে হয়। এইটুকুন হয়ে যাওয়ার পরও কিন্তু তার আবার কিছু কিছু ক্ষেত্রে সোশ্যাল রাইটের দক্ষতাও জানা প্রয়োজন। আমি যে আইনি বা আমার যে একটা আর অধিকার আছে এটারও কিন্তু দক্ষতার আবার প্রয়োজন আছে। সো এটা কিন্তু আমরা বলি ম্যাজলোস হায়ারার্কি ধরে যেভাবে আমরা শিখেছি যে মানুষজন আসলে একদম বেসিক খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান থেকে শুরু করে তার জীবনে আসলে চাহিদাগুলো একটু বাড়ে, সেম ভাবে কিন্তু আমরা কাজ করি। এটা গেল একটা পার্ট। এখন আমি শিখালাম, কিন্তু তাকে যদি আমি কাজ করার অর্থায়নের ব্যবস্থাটা করে দিতে না পারি, কারণ আমরা বলি আনব্যাংকড পপুলেশন কিন্তু আমাদের অনেক, যাদেরকে আমরা ব্যাংকে গিয়ে তারা অ্যাকাউন্ট খুলতে পারে না, ব্যাংক তাদেরকে নিতে চায় না। সো এই যে রুরালে কিন্তু এই পরিমাণটা অনেক বেশি। সো এই পপুলেশনটার জন্য কিন্তু আমরা অর্থায়নের ব্যবস্থাটা করছি। সো এটা হচ্ছে দ্বিতীয়। এখন আমি তাকে দক্ষতা উন্নয়নও করলাম, তাকে আমি আসলে অর্থায়নও দিলাম, কিন্তু বাজার ব্যবস্থার সাথে সে কিভাবে সংযুক্ত হবে এটা যদি কোনো তার সুযোগ না থাকে বা তার যদি আসলে ওই ক্যাপাবিলিটিটাকে তৈরি করে না দেয়, তাহলে কিন্তু তার আবার জীবনে উন্নতিটা আসবে না। সেই তিনটা মিলে আমরা বলি একটা হলিস্টিক ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ নিয়ে কিন্তু আমরা ন্যাশনাল লেভেলের যারা এনজিও করি, কাজ করি, তারা কিন্তু মোটামুটি এই কাজগুলোর সাথে জড়িত থাকি। যেহেতু দক্ষতা নিয়ে কথা হচ্ছে, আপনার কাছে কি মনে হয় যে একটা মানুষের অনেক দিন ধরে কাজ করছে, মানে সময়ের অভিজ্ঞতা, এই অভিজ্ঞতাটা বেশি গুরুত্বপূর্ণ নাকি একটা মানুষ বেশি স্কিল জানে সেটা বেশি গুরুত্বপূর্ণ? মানে কোন মানুষটা বেশি ভালো ওয়ার্ক করবে বলে আপনার মনে হয়? দেখুন, পৃথিবীতে আসলে এই দুইটারই জরুরত একসাথে। আপনি যদি বলেন প্রয়োজনীয়তার কথা, আমি নিজে যখন পদক্ষেপে 2020 সালে আমি নিজে যুক্ত হই ম্যানেজমেন্টে, এর আগে আসলে আমাদের পারিবারিকভাবে কেউ সরাসরি ম্যানেজমেন্টের সাথে সংযুক্ত ছিল না। তখন আমি কাজ করতে গিয়ে যেটা দেখলাম, একটা অর্গানাইজেশন যখন লেগেসি অর্গানাইজেশন 20-30 বছর ধরে চলে, তখন ওখানে আসলে কিছু ধরনের ইনার্শিয়া তৈরি হয়। সেটা ভাঙতে হলে আপনার আসলে একটা মিক্স প্রয়োজন। তো তখন আমরা পদক্ষেপের ভবিষ্যৎ কেমন হবে সেটার যাত্রা যখন একটা প্রজেক্ট দিয়ে শুরু করি, তখন ওই প্রজেক্টটার নামই দিই আমরা তারুণ্যের উদ্যমে অভিজ্ঞতার দর্শনে একসাথে। আপনি যেটা বললেন, আপনার দক্ষতার জায়গা থেকে তারুণ্যের উদ্যমটা আমি বলছি যে আমি নতুন জিনিস শিখবো, নতুন কিছু করব, সেই উদ্যমটা থাকে। আবার অভিজ্ঞতার যে ভ্যালু, এটা কিন্তু আসলে কোনো দিন আপনি কোনোভাবে ফেলে দিতে পারবেন না। কিন্তু আমরা অনেক সময় মানে অনেক জায়গায় এমন টেন্ডেন্সি দেখতে পাচ্ছি যে যারা একটু সিনিয়র 10-15-20 বছর ধরে কাজ করছেন, টেকনোলজিক্যালি হয়তো তারা তো সাউন্ড না, এই এমপ্লয়গুলোকে কি আমরা বোঝা মনে করি এখন? আপনার কি মনে হয়? একদমই না। আমাদের কিন্তু ওই জন্য আমি একটা কথা বলেছি, আপনি টেকনোলজিক্যালি স্যাভি না বা আপনি এখন কাজ করতে পারছেন না, এইটা একদমই কোনো অসুবিধার বিষয় না। বিষয়টা হচ্ছে আপনার শেখার ইচ্ছা আছে কিনা। আপনার, আমি এখানে আরেকটা কথা বলি, দেখবেন তথ্য প্রযুক্তি জিনিসটা এমন, সবার আগে পৃথিবীতে যে কোনো তথ্য প্রযুক্তিতে যেটা চিন্তা করা হয় সেটা হচ্ছে ব্যবহারকারীর জন্য এটা সহজ কিনা। খেয়াল করে দেখবেন। সো এই কারণে আমরা অনেক সময় আলাপ করি UI UX নিয়ে, যে ইউজার ইন্টারফেসটা কেমন হবে, ইউজার এক্সপেরিয়েন্সটা কেমন হবে। এইটা যদি আপনি তাকান, মোবাইল ফোন যদি আজকে একটা গ্রামের কৃষকও ব্যবহার করতে পারছে, গ্রামের একদম একটা নারী ব্যবহার করতে পারছে, তাহলে যে ধরনের টেকনোলজি আমরা কাজ করি বেশিরভাগই কিন্তু মোবাইল বেসড। আপনি বেসিক ব্যবহার করতে পারছেন, তার মানে কিন্তু আমার সহজেই আসলে চাইলে আমার পক্ষে সম্ভব। তো ওইটাও কিন্তু আমরা করতে পারবো। আসলে শিখিয়ে নেওয়া খুব একটা কঠিন কোনো বিষয় না। হ্যাঁ, নারী নিয়ে বলছিলেন যে নারীরাও মোবাইল ফোন ইউজ করে, এবং নারীদের নিয়ে আমাদের একটা ধারণা আছে যে তারা ঠিক আছে ক্ষুদ্র ব্যবসায় তারা এগিয়ে আসছে, গার্মেন্টসে নারীরা অনেক এগিয়ে আছে, অনেক সেক্টরে এগিয়ে আছে, কিন্তু একটা ধারণা আছে যে টেকনোলজির দিকে নারীরা মনে হয় একটু কম ইন্টারেস্টেড, এবং নারীরা হয় না এরকম একটা ধারণা আছে যে তারা ডাক্তার বেশি হতে চায়, ইঞ্জিনিয়ার কম হতে চায়, ম্যাথমেটিক্সটা তারা কম করতে চায়। আপনার এই পুরো সময়ের অভিজ্ঞতা কি বলে? আমার একদমই এরকম মনে হয় না। আমি এটা মনে না হওয়ার পিছনে কারণটা বলি, আসলে আপনার গ্রুমিং বা পারিবারিকভাবে আপনাকে কিভাবে বড় করা হয়েছে এটার একটা বড় রকমের ভূমিকা থাকে। যত দিন যাচ্ছে, সেটা আপনি একদম প্রান্তিক পর্যায়ে বলেন বা আস্তে আস্তে যদি আমি একটু বলি যে কোনো শহর পর্যায়ে বলেন, মানুষজনের কিন্তু এই প্রবণতাটা পরিবর্তন হচ্ছে। ছেলে আর মেয়ের মধ্যে আলাদা করা, কে কোনটা পারে সেই বিষয় নিয়ে চিন্তা করা। একটা বিষয় হয়তো মানে ইভলিউশনের কারণে থাকবেই, যে কায়িক শ্রমের কাজগুলো হয়তো ছেলেরা একটু বেশি করতে পারবে, বিকজ আসলে আমাদের গঠন, দৈহিক গঠন যেভাবে হয়েছে তাই ডিফারেন্ট, এই কারণে পারে।
কিন্তু আপনি যেটা বলছেন যে বুদ্ধির ব্যবহার, বুদ্ধিমত্তার ব্যবহার করে যে কোনো কাজ, সেটা ডাক্তারি হোক, ইঞ্জিনিয়ারিং হোক, এখানের মধ্যে আসলে এখন আর কোনো কোনো পার্থক্য নেই। এবং অনেক ধরনের আমাদেরই কিন্তু প্রচুর প্রজেক্টস আমরা কাজ করি মানুষের মধ্যে, যে নারীদের মধ্যে স্টেম এডুকেশন বলি, সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স বলি, এই ধরনের কাজগুলো যাতে আসলে প্রবণতা আরো বাড়ে, সেগুলো নিয়ে কিন্তু অনেক কাজ হচ্ছে এখনো। আপনার মতে আগামী 10 বছর পরে কোন এনজিও গুলো টিকে থাকবে বলে আপনি মনে করেন, মানে কোন ট্যাকটিকটা ফলো করলে এনজিও গুলো 10 বছর পরে আপনি সেগুলোকে স্টেবল দেখতে পান? এনজিও সেক্টরটা না খুব ডাইনামিক। এটার একটা ভালো দিক হচ্ছে আপনি আসলে যেহেতু মানে আমি এভাবে বলি কথাটা, যে কোনো না কোনোভাবে আপনি মানুষের কোনো একটা উপযোগিতা তৈরি করছেন বা সমস্যার সমাধান করছেন, মানে আপনি একটা ভ্যালু অ্যাডিশন করছেন জীবনে, এবং সেটার মাধ্যমে আপনার সবচেয়ে বড় যে ডিফারেন্সটা আসে, এখানে আপনার মধ্যে কোনো প্রফিট মোটিভ না থাকায় আমি আসলে প্রফিট জেনারেট করি না, আমাদের জেনারেট হয় সারপ্লাস। এই সারপ্লাসটা কি হচ্ছে, পুনরায় আমার বিনিয়োগ হয়ে যাচ্ছে, পুনর্বিনিয়োগ হয়ে যাচ্ছে আমার প্রতিষ্ঠানের ভিতরেই। যখন এই প্রক্রিয়াটা চলে, এই প্রক্রিয়াতে যদি ওই যে আমি বললাম যে যদি কেউ সমন্বিত উন্নয়নের প্রক্রিয়াটা মাথায় রাখে, যে আমি যেই উপযোগিতাই তৈরি করতে যাই বা যেই সমস্যার সমাধান করতে যাই, সেখানে আমি 3টা কাজ মিশ্রিত করে একবারে করব, যে দক্ষতা উন্নয়ন, অর্থায়ন, সহযোগিতা এবং বাজার সংযোগ। এই কাজটা কিন্তু দেখেন আপনি আজকের সমস্যা বলেন, কালকের সমস্যা বলেন, আর একদম দূর ভবিষ্যতে যে কোনো সমস্যা বা যে কোনো ভ্যালু এডিশন বলেন, সেখানে কিন্তু এই জিনিসটা প্রযোজ্য। তো তখন আসলে যারা যেই প্রতিষ্ঠানগুলো এই প্রত্যেকটা মিলিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে কাজ করবে, তারাই আসলে টিকে থাকতে পারবে। টিকে থাকার কথা বলছিলেন, অথবা মানুষের জন্য কাজ করার কথা বলছিলেন। আপনার পদক্ষেপে যদি এরকম আপনাকে একটা সুযোগ দেওয়া হয় যে আপনার বাজেটের কোনো ব্যারিয়ার নাই, তাহলে কোন কাজটা আপনি করতেন এখন সবচেয়ে বেশি? ইনভেস্ট আমার করতেন কোথায়? এখন এই মুহূর্তে যদি বলেন, আমার ইমিডিয়েট মানে ওই যেটা হয় না যে এই মুহূর্তে কোন ব্যাপারটা নিয়ে প্যাশন কাজ করে, সেটা যদি বলি, আপনি দেখবেন দেশ হিসাবে আমরা অনেকগুলো আলাপ করছি, যে আমরা প্রান্তিক পর্যায় থেকে উঠে এসেছি, এলডিসি গ্রাজুয়েশন করে আমাদের একটা মানে একটা উন্নয়নের পথে যাচ্ছি, সেটা আমাদের প্রায় 3 বছর পিছিয়ে গেল এখন আমাদের এলডিসি গ্রাজুয়েশনের বিষয়টা। এটা দেখলেই আপনি দেখতে পাবেন যে আমাদের কিন্তু আর্থিক সূচকগুলোতে মোটামুটি যেগুলো আমরা নাম্বার ড্রিভেন কথাবার্তা বলি, কোয়ান্টিটেটিভ নাম্বার, সেখানে কিন্তু আমরা ভালোই আছি, সেখানে আমাদের নাম্বার কিন্তু বেশ ভালো। কিন্তু যতগুলো গুণগত মানের সূচক আছে, সেখানে কিন্তু আমাদের বেশ সমস্যাই আছে। সামাজিক সূচক যদি বলি, যে মানুষজনের অধিকার নিশ্চিত হচ্ছে কিনা, তারা কি আসলে আইনি অধিকার প্রয়োগ করতে পারছে কিনা। তো আমরা যে বললাম বেসিক খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ঠিক হওয়ার পরের যে উপরের লেভেলে মানুষের যেই নিডগুলো থাকে, সেগুলো নিয়ে এখন কাজ করার প্রয়োজনীয়তাটা অনেক বেশি। তার মধ্যে একটা হচ্ছে অধিকার নিশ্চিতকরণ, সামাজিক অধিকার। আমি ওই অধিকার বলতে না আমরা যে আন্দোলনে নেমে যাই তার কথা একদমই বলছি না, কিন্তু অনেক রকমের বিষয় আছে। যেমন একটা বয়োবৃদ্ধ পিতামাতার অধিকার তার সন্তানের উপর, একজন স্ত্রীর অধিকার তার স্বামীর উপর, এগুলোর প্রত্যেকটার কিন্তু কিছু সামাজিক সূচক আছে। তো এগুলো নিয়ে আমাদের কাজ করা, সোশ্যাল রাইটস এস্টাবলিশমেন্ট নিয়ে বাংলাদেশে এখন খুব মনোযোগ দিয়ে কাজ করাটা প্রয়োজন। এইটা আমার একটা প্যাশন এরিয়া, যে বেসিক আমরা করছি, সাথে আমাদের এই চিন্তা ভাবনা, এই আলোচনাগুলোতে যাওয়া প্রয়োজন, এবং সেটা নিয়ে আমাদের আসলে কাজ হওয়া দরকার। এনজিও নিয়ে তো আমরা কথা বললাম, প্রফেশনালি আপনি খুবই সাকসেসফুল একজন মানুষ। আমরা যারা তরুণরা এখন কাজ করতে আসছি, আপনার কি মনে হয় যে, আমার মনে হয় মাঝে মধ্যে যে আমি আসলে কোন কাজটা করতে পারি, বা জব সার্চিং স্কিল আমাদের তরুণদের মধ্যে কম বলে আমার মনে হয়। এই ব্যাপারে আপনার ধারণা কি, যে আমরা আসলে কি করতে চাই, কোন জবটা আমার জন্য পিক করা উচিত, এটা আমি বুঝতে পারিনি, এটা আমি কিভাবে বুঝতে পারবো, এই জায়গাটা ডেভেলপ করবো কিভাবে? প্রথমত বলি, এখনো কোনোভাবে সাকসেসফুল আমি না। আমি একটা কথা দিয়ে সবসময় বলি, আমার ক্যারিয়ার, আমি আসলে ইউনিভার্সিটি পাশ করে ইউনিলিভারের মতন একটা গ্লোবাল প্রতিষ্ঠানে কাজ করেছি প্রায় 8 বছর। তারপরে আসলে উদ্যোক্তা জীবন শুরু। আমার এখনো মনে হয় উদ্যোক্তা জীবনটা এমন যে উদ্যোক্তা হিসাবে কাজ করতে গেলে সারাক্ষণ শিখতে হয়। তা আমি এই জন্য একটা শব্দ ইউজ করি, মানুষজন হাসে এটা শুনলে, যে লার্নট্রপ্রেনার। আমি এখনো উদ্যোক্তা হওয়াটা শিখছি। আর এইটার একটা মজার দিক হচ্ছে উদ্যোক্তা হওয়ার, উদ্যোগ একটা নিয়ে কাজ করতে করতে ওটার বিভিন্ন ভার্সন আসে, বিভিন্ন মুখী চিন্তা ভাবনা করতে হয়, এবং বিভিন্ন মুখী দক্ষতা প্রতিনিয়ত অর্জন করতে হয়। যেমন এই মুহূর্তে একটা দক্ষতা নিয়ে আমাকে যার পর নাই খাটতে হচ্ছে, সেটা হচ্ছে ডেটা সায়েন্স। আপনি যদি চিন্তা করেন, বিগ ডেটা বলি, বিগ ডেটা নিয়ে বিজনেস অ্যানালিটিক্স বলি, এই জায়গাগুলো নিয়ে কিন্তু মানুষজনকে অনেক বেশি ঘাটতে হয়, অনেক মনোযোগ দিতে হচ্ছে। সেই সাথে ওইটার সাথে থাকতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার। সেই পুরো ব্যাপারটা যদি চিন্তা করেন, আমাকে কিন্তু অনেক কিছু এখনো শিখে যেতে হচ্ছে। এখন এইটার মাধ্যম ধরেই বলি, আমাদের
জীবনে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু হঠাৎ করে যদি দেখেন গত 6-9 মাসে কিন্তু ব্যাপকভাবে বেড়েছে, বিশেষ করে বেড়েছে। করোনার পর ওই সময়টাতে এক্স্যাক্টলি, আমরা ওটার থেকে এক্সপ্লোর আসলে করেছি। হয়েছে। জি, এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখন আমি যদি আজকে থেকে 9 মাস আগেও কিছু মানুষকে জিজ্ঞেস করতাম যে আপনি কি কোনো এআই টুল ব্যবহার করেছেন, No. অনেক মানুষ হয়তো বলতো করিনি। কিন্তু এখন আপনি খুঁজে পাওয়া কঠিন হবে যে একবার অন্তত জেমিনাই হোক, চ্যাট জিপিটি হোক কিংবা ক্লড ব্যবহার করে নাই। তো সামনে আসলে যে আমরা যেই কাজটাই করি না কেন, মজার ব্যাপার হচ্ছে অফকোর্স আপনি আর আমি এই বসে যে ইন্টারভিউ দিচ্ছি এই জি। জাতীয় কাজগুলো হয়তো এআই টেক ওভার করবে না, ওকে, কিন্তু আমরা প্রত্যেকেই যেটা করব, এআই প্রম্পটিং একজন এন্টারপ্রেনার হব, কেউ এআই প্রম্পটিং ব্র্যান্ড ম্যানেজার হব, কেউ। সো আমরা আসলে প্রম্পট ইঞ্জিনিয়ারের রোল পালন করা শুরু করতে অলমোস্ট শুরু করব জীবনে। আমি গিয়ে বলবো আমার এই কাজটা করতে তুমি আমাকে একটা বেসিক রাস্তাটা বলো, তারপরে ওইটার যে এথিক্যাল, মোরাল, মেন্টাল ভ্যালু এডিশন ওইটা করে আমরা কাজ করব। সো আমাদের তরুণ প্রজন্মের যে যেই সেক্টর নিয়ে ইন্টারেস্টেড, আমি এটা বলি যে আমাদের জেন জি এবং জেন আলফার মধ্যে একটা প্রবণতা আছে, আমাদের মতন আগের পূর্ববর্তী জেনারেশনের মতন টাকা আয় করার জন্য যে কোনো কাজ করব, এই প্রবণতা থেকে তাদের কিন্তু নিজেদের ইচ্ছা বা নিজেদের যে জায়গাটায় কাজ করতে ভালো লাগে সেটা সেটাকে নিয়ে তারা কাজ করার priority একটা দেয়। প্রায়োরিটি দেয় সবসময়। তো তাতে যদি একটু সফলতা দেরিতেও আসে, তার যেহেতু ওই জায়গাটা ভালো লাগে, মনের ভালো লাগাটা আগে তাদের কাছে গুরুত্বপূর্ণ। সো ওই কাজগুলো করতে গিয়ে মাথায় রাখতে হবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং এই জাতীয় শিক্ষাগুলো যেন সে সাথে ওই প্রফেশনটার সাথে রিলেটেড যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের প্রয়োজনীয়তা আছে এই শিক্ষাগুলো যেন সে নেওয়ার চেষ্টা করে, তাহলেই হবে। এটা লাগবে। এই প্রশ্নটা ধরে আরেকটু সহজ, মানে আমার যারা দর্শক আছে তাদেরকে আরেকটু সহজে বোঝার জন্য জিজ্ঞেস করি। ধরেন আপনার কাছে দুটো সিভি এলো, সেই দুটো সিভির মধ্যে একটা আপনি সিলেক্ট করলেন, একটা করলেন না। কোন সিভিটা সিলেক্ট করলেন, কেন করলেন, কোন জিনিসগুলো দেখে আপনি তাকে ইনক্লুড করবেন আপনার কাছে? ফ্রেশারের সিভির মধ্যে হুম। আমরা আসলে না ওই তার দেখার চেষ্টা করি তার একটা গুছিয়ে লেখার যোগ্যতা আছে কিনা। আমি যদি একদম Organized সিম্পল কিনা। বলি Okay. যে আমি কি নিজেকে খুব সহজভাবে খুব সহজ কথায় আসলে প্রেজেন্ট করতে উপস্থাপনটা করতে পারলাম কিনা। Okay. আমি যখন একজন ফ্রেশারের সিভি দেখি, আমার এক সময় হয় কি আমি অনেক কিছু পারি জানি কিন্তু আমি গুছিয়ে বলতে পারলাম না। জি। তো এখানে আমি একটা কথা বলি, পৃথিবীতে যে কোনো উদ্যোগ, যে কোনো মানুষ তার লাইফে দুইটা কাজ করে, যেই দুইটা কাজ হচ্ছে একমাত্র তার গুরুত্বপূর্ণ। সে কোনো না কোনো ভাবে নিজেকে অন্যের থেকে ভিন্নভাবে উপস্থাপন করার একটা ইউএসপি বা ইউনিক সেলিং পয়েন্ট তৈরি করে বা একটা ইনোভেশন তৈরি করে নিজের মধ্যে, জি। এবং সেইটাকে আবার বিপণন করতে জানতে হয়। তো ব্যবসার বেলায় আমরা বলি উদ্ভাবন এবং বিপণন, ইনোভেশন এবং মার্কেটিং। সেম কাজটা একজন মানুষকেও করতে পারতে হয়, যে নিজেকে আমি কিভাবে আমার ইউনিক সেলিং পয়েন্টটা মানুষকে কোন ইউনিক সেলিং পয়েন্টটা বলতে চাই এবং সেটা আসলে কিভাবে বললাম সুন্দর করে। তো এটা আসলে ফ্রেশারদের জন্য ইম্পর্টেন্ট। সাথে আবার অ্যাড করি, যখন আমরা অভিজ্ঞতা সম্পন্ন কাউকে দেখি জি। তখন আমি একটা কথা প্রায় ইন্টারভিউ নিতে গেলে বলি যে দেখেন আমি আপনার ইন্টারভিউ নিতে বসি নাই, আমরা এখানে আসলে একটা ডিসকাশনে বসছি। Okay. কেন? আমি যখন সিভি দেখেছি আপনাকে যদি শর্টলিস্ট না করতাম বা আপনার যোগ্যতা বা দক্ষতা আমি না বুঝতাম তাহলে রাখতাম না। জানতাম না। জি। যখন ডেকে ফেলেছি তখন আসলে ব্যাপারটা বোঝার হচ্ছে আমার সাথে আপনার দক্ষতাটা কতটুকু? মানে মেলে কিনা, দক্ষতা না, আপনার সাথে আমার আসলে কথা বলে কাজ করতে পারবো কিনা বা আপনি মনে করছেন কিনা আপনি আমার সাথে কাজ করতে পারবেন। তো এই জেনজির ভাষায় বলে হচ্ছে ভাইব চেক। আমি বলি যে এই ভাইব চেক করার চেষ্টা করি যে আসলে আপনারা আমার সাথে বনবে কিনা, যে আমরা আসলে কাজ করতে পারবো কিনা একসাথে, এটা আমরা বোঝার চেষ্টা করি। খুবই পপুলার একটা কোশ্চেন দিয়ে শেষ করব ভাইয়া, সেটা হচ্ছে যে এআই কি মানুষকে রিপ্লেস করবে কিনা জব সেক্টরে? আমি একটু আগে একটা কথা বলেছি, এটা কোনোদিনও ঘটবে না, এটা আসলে সম্ভব না। শিওর আপনি ঘটবে জি, না? এটা আমি একটু দেখেন এটা বলতে বলতে আসলে আমি টায়ার্ড হয়ে গেছি। ইনফ্যাক্ট 3 থেকে 4 বছর আগেও যখন মানুষ এআই নিয়ে কথা বলতো না, জি। তো আমার যতগুলো উদ্যোগ আছে তার মধ্যে তথ্য প্রযুক্তিগত উদ্যোগ আমার কয়েকটা আছে যেখানে আমি কাজ করি। সো ওই করতে গিয়ে আমার যেটা সবচেয়ে আগে বলা কথা, যখন আপনার দুইটা উদাহরণ দেব, যখন টাইপরাইটার এসেছিল, জি। টাইপরাইটারের আসার পরে মানুষ বলেছিল যারা লিখতো তাদের তো আর কাজ চাকরি থাকবে না, শেষ। তাদের চাকরি শেষ। তাদের কিন্তু চাকরি শেষ হয়ে যায়নি, তারা অন্য কোনো ভাবে তারা ক্রিয়েটিভ রাইটিং, ক্রিয়েটিভ লেখনের একটা না একটা জায়গায় গিয়েছে, উপায় খুঁজে বের অথবা সে তার ওই স্কিলটাকে শিফট করে টাইপরাইটিং আসছে। জি। টাইপরাইটারের পরে কম্পিউটার আসলো, বললো স্টেনো যারা ছিলেন তাদের চাকরি নাকি চলে যাবে। হ্যাঁ, তো এই যে আমাদের মধ্যে ক্যালকুলেটর একটা উদাহরণ। ক্যালকুলেটর উদাহরণ, কম্পিউটার একটা উদাহরণ, জি। তো এই যে আমাদের মোবাইল ফোন জি। একটা উদাহরণ, যে জি। এসেছে তাই কি আমি মোবাইল ফোন এসেছে অনেক কাজ বন্ধ হয়ে যাবে আমাদের না কিন্তু জবের। ইমেল আসাতে কিন্তু ডাক পিয়নদের চাকরি চলে গেছে ভাই, না, এটা কিন্তু সত্য দেখেন কথা। দেখেন আমি ইগনোর ইট। ডাক পিয়নের
ডিরেক্ট চিঠি দেওয়ার কাজটা চলে গেছে, জি। কিন্তু ডাক পিয়ন আজকে লজিস্টিক্স ইন্ডাস্ট্রিতে কিন্তু একটা বড় রোল প্লে করছে। সেটা right. সো আমি যেটা বলার চেষ্টা করছি, আমাদের জাস্ট চাকরির টাইপটা পরিবর্তন হবে, জবের নেচার পরিবর্তন হবে। আমি যেভাবে বলি সেটা হচ্ছে আমরা আর মিনিয়াল কাজ, মানে যেগুলো কায়িক শ্রম বা হুম। বেসিক কাজ, হুম। ওই কাজগুলো এআই করবে। জি যেখানে আমার মেধাসত্বের ব্যবহার আছে, যেখানে আমার মন মানসিকতা, আমার ক্রিয়েটিভিটির ব্যবহার আছে। সো দুই জায়গায় উদ্ভাবনী ক্ষমতা আর ক্রিয়েটিভ ক্ষমতা আপনি চাইলেও এআই কে দিতে পারবেন না। এটা আসলে একটা পর্যায়ের পর ও যত যাবে তার উপরের লেয়ারের কাজটা আপনি করবেন তখন। সো আমাকে আমাদের আরো কাজটা advance আসলে আরো হতে হবে। অ্যাডভান্সড ভ্যালু এডিশনের কাজটা আমরা করব, এতটুকুনি হবে। একটা শেষ প্রশ্ন করি ভাইয়া, খুব ভালো লাগছিল আপনার সাথে কথা বলতে পেরে। নিশ্চয়ই স্বপ্ন যদি না দেখতেন আজ এ পর্যন্ত আসতে পারতেন না। যারা আপনার মতোই এখন স্বপ্ন দেখা শুরু করছে বা আপনি যে সময় স্বপ্ন দেখেছেন সেই বয়সে যারা এখন আছে, তাদের ক্ষেত্রে আপনার পরামর্শ কি? সবকিছু মিলে যে সেক্টরে সে কাজ করতে চাক, কি করবে জীবনে নিজের স্বপ্ন পর্যন্ত পৌঁছাতে? কষ্ট করলে কেষ্ট মিলবেই, জি। ব্যাপারটা এরকম। জি এবং এই কষ্ট করার বেলায় আমার একটা বক্তব্য আছে। জি লাইফে অনেক সময় বলা হয় না যে জব আর লাইফের ব্যালেন্স রাখা প্রয়োজন, আই নিড জি টু লিভ লাইফ, এই জিনিসপত্র। আমি এটা আসলে বিশ্বাস করি না এটা আসলে কাজ করে। আপনাকে যদি কোনো কিছু অর্জন করতে হয়, জি কষ্ট আপনাকে করেই যেতে হবে। সেটার মধ্যে আপনি যে ভাববেন যে আমি একটু রিল্যাক্স করলাম, তারপরে আবার একটু করব, হ্যাঁ পারেন করতে। তাহলে আপনাকে এটাও মেনে নিতে হবে যে আপনি যেই দৌড়টা দৌড়াচ্ছেন সেই দৌড়ে আপনি যতটুকুন ওই সময় পৌঁছাতে চেয়েছিলেন তার থেকে ততটুকুই একটু পিছাবেন। জি। আপনাকে কষ্ট করতে থাকতেই হবে। এটার মধ্যে আসলে ওই জব আর লাইফের ব্যালেন্স হয় না। এটা মানতেই হবে। এটা কষ্ট না করলে কোনোদিন কেষ্ট তো মিলবে না। পার্সোনাল লাইফ আর আমি আমার প্রফেশনাল লাইফকে কিভাবে ঠিক রাখবো? তাহলে পার্সোনাল লাইফ ছেড়ে দিব? নো, নো, পার্সোনাল লাইফ ছেড়ে দিবেন না। সেখানে আপনাকে মেনে নিতে হবে। তাহলে আমার ওই ব্যালেন্সটার জন্য জি আমার যে রেজাল্ট, সেই জি রেজাল্টও তাহলে আমাকে কমতি মেনে নিতে হবে। আমার কোনো আপত্তি নাই। যে আপনি বলেন যে আমি আসলে চিন্তা করলাম ২০ বছর ২৫ বছর বয়সে আমি ১০০ র মধ্যে ৮০ পেতে চাই। জি তখন আপনাকে ধরে নিতে হবে আপনি ৭০ পাবেন। আচ্ছা। এটার আসলে কোনো ব্যতয় নাই। না, এটা আমাকে আসলে মানে বাস্তবতা। ৮০ পেতে হলে আমাকে ১০০ ভাবতে হবে। তাহলে ভাবতে হয়তো হবে। আমি তাহলে ৮০টা হবে। পাবো। সো এটা আসলে উপায় নাই। এটা শুনে আসলে হতাশ হওয়ার কিছু নেই। প্রত্যেক মানুষ চিন্তা করবেন যে আমি আসলে কতটুকু চাই। হুম। ততটুকুতে খুশি থাকাটা মনে এক্সাক্টলি হয় ওটা সবচেয়ে হচ্ছে বেশি দরকার। গুরুত্বপূর্ণ। মানে সবাই যে এলন মাস্ক হবে তা না, হুম। জরুরিও না। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। পরবর্তীতে নিশ্চয়ই আবার অন্য কোনো বিষয়ে কথা হবে। আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, তরুণরা যারা আছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, কিভাবে সিভি বানাবেন, কিভাবে চাকরি পাবেন এবং এনজিওর চাকরি মানেই অনেক বেতনের চাকরি, বিষয়টা তা না। আমরা সবকিছু পরিষ্কার করার চেষ্টা করলাম। পরবর্তী কোনো আলোচনায় আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।